আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে। আমরা 11তম অধ্যায় পড়াচ্ছিলাম জীব প্রযুক্তি, আর তার আরেকটি টপিক রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এটি আমরা পড়াচ্ছিলাম। গত ক্লাসে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকে আমরা যে বেসিক 4টি ধাপে ভাগ করেছিলাম, তার সেকেন্ড যে ধাপটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, সেটি পড়াচ্ছিলাম। এবং আমরা তার 2 নম্বর সাব পয়েন্ট যেটি ছিল দাতা, গ্রহীতা এবং বাহক ডিএনএ সুনির্দিষ্ট স্থানে কর্তন, সেটি পড়াচ্ছিলাম। তো এখানে কিছু ছবি ছিল, যে ছবিগুলো ছিল আমি আর আঁকছি না, যেহেতু তোমাদের খাতায় রয়েছে। তোমরা ওই ছবিটার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী অংশগুলো ব্যাখ্যা করব। এবং যেহেতু ছবি তোমার খাতায় আঁকা রয়েছে, সেজন্য আমি আর নতুন করে আঁকছি না, যেখানে লাগবো অংশ আঁকবো। দেখো, তাহলে আমরা আমাদের এই সেকেন্ড সাব পয়েন্টটি ছিল নির্দিষ্ট স্থানে কর্তন করব দাতা, গ্রহীতা এবং বাহক ডিএনএ। আর আমরা গত ক্লাস থেকে এই সামারিটুকু পেয়েছি, ওই দাতা, গ্রহীতা এবং বাহক ডিএনএ সুনির্দিষ্ট স্থানে কর্তন করতে গেলে যে এনজাইমটি ব্যবহার করতে হয় তার নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস। আর একে কেন রেস্ট্রিকশন বলা হয়, কেন এন্ডো বলা হয়, কেন নিউক্লিয়াস বলা হয়, সে সবগুলো বিষয় আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। তো আমরা আজকে এখান থেকে আগাচ্ছি। তো যদি আমরা এখন পয়েন্টটিকে একটু মডিফাই করে বলতে চাই, তাহলে এভাবে বলতে পারি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম ব্যবহার করে দাতা, গ্রহীতা এবং বাহক ডিএনএ সুনির্দিষ্ট স্থানে কর্তন। যদিও এই শব্দটি না লিখলেও চলবে। এখন আসছি, তাহলে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম ব্যবহার করে দাতা, গ্রহীতা এবং বাহক ডিএনএ কে সুনির্দিষ্ট স্থানে কর্তন করব। আর সুনির্দিষ্ট স্থান বলতে আমরা বোঝাচ্ছি রেস্ট্রিক্টেড সাইটে কর্তন করব। আর রেস্ট্রিক্টেড সাইট কি, এটা আমরা ব্যাখ্যা করেছি। এবার আসো, যখন এই রেস্ট্রিকশন এনজাইমটি ডিএনএ কে কাটবে, খেয়াল করো, যেহেতু সে কাটবে, যাকে আমরা বায়োলজিক্যাল নাইফ বা বায়োলজিক্যাল ছুরি বলছি, যখন এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কোনো একটি ডিএনএ কে কাটবে, সে মূলত দুই ভাবে ডিএনএ কে কাটতে পারে। খেয়াল করো, দেখো খেয়ালটা ভালো করে, যখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এই এনজাইমটি কোনো ডিএনএ কে কাটবে, সে দুই ভাবে ডিএনএ কে কাটতে পারে, দুভাবে। অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমটি এই দুই ভাবে ডিএনএ কে কর্তন করে। খেয়াল করো, একে হচ্ছে একভাবে কর্তন করলে তার এই দুই প্রান্ত হয় ভোঁতা, যাকে আমরা এই ভোঁতা প্রান্ত, একে আমরা বলি ব্লান্ট এন্ড। আর অন্যভাবে কাটতে পারে, যে ক্ষেত্রে দুটি প্রান্ত সুচারু, একে আমরা স্টিক এন্ড বলে থাকি। অর্থাৎ যদি এই কথাটিকে সামারি করি, গত ক্লাসের পর অংশটুকু যোগ করার জন্য, তখন বলবো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে
বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিক এনজাইম যখন ডিএনএ কে সুনির্দিষ্ট স্থানে কর্তন করে তখন এনজাইমটি ডিএনএ কে দুভাবে কাটতে পারে। এক হচ্ছে কাটার পর প্রান্ত সমূহ ভোঁতা হয়, যাকে আমরা ব্লান্ট এন্ড বলি। দ্বিতীয়ত কাটার পর প্রান্তটুকু একটু সূচালো হয়, যাকে আমরা স্টিকি এন্ড বলি। এখন দেখো আমরা কাটবো, এরপরে কিন্তু জোড়া লাগাতে হবে, কারণ আমাদের ঘটনায় ছিল এভাবে, গ্রহীতার অনাকাঙ্ক্ষিত অংশকে বাদ দিব, সেখানে দাতার কাঙ্ক্ষিত অংশটিকে জোড়া লাগাবো। তাহলে যদি আমি জোড়া লাগাতে চাই সেক্ষেত্রে বলা হয় ব্লান্ট এন্ড অপেক্ষা স্টিকি এন্ড। তোমরা খেয়াল করো খুব ভালো করে, যদি আমরা হাতকে এইভাবে ভাবি, দেখো এভাবে জোড়া লাগাও, যদি আমি ভাবি এটা হলো ব্লান্ট এন্ড, দেখো এই অংশটি জোড়া লাগানোর চেয়ে যদি এটি স্টিকি এন্ড, খেয়াল করো এই অংশটি জোড়া লাগানো সহজ, এবং শুধু সহজ না, এই জোড়াটি কম্পারেটিভলি একটু সুদৃঢ় হয়। তখন বলা হয় যেহেতু জোড়া লাগানোর ক্ষেত্রে ব্লান্ট এন্ড অপেক্ষা স্টিকি এন্ডটা অধিকতর কার্যকর, তাই যদি সে প্রাকৃতিকভাবে রেস্ট্রিকশন এনজাইমটি স্টিকি এন্ড করে কাটে তবে ওকে, এ পর্যন্ত শেষ। কিন্তু যদি কোনো কারণে সেটা ব্লান্ট এন্ড বিশিষ্ট হয়ে যায় এবং জোড়া লাগানোর ক্ষেত্রে যেহেতু ব্লান্ট এন্ড অপেক্ষা স্টিকি এন্ডটা অধিকতর ভালো কার্যকর, তাহলে তখন বলা হয় যদি সে ব্লান্ট এন্ড হয় তখন তাকে আমরা কি করব, স্টিকি করে নিব। তার মানে হচ্ছে যদি ব্লান্ট এন্ড হয় স্টিকি করতে হবে, আর ব্লান্ট এন্ড থেকে স্টিকি করা যায় দুভাবে। দুইভাবে কি কি? এক নাম্বার হচ্ছে অ্যাডাপ্টর যোগ করে, অ্যাডাপ্টর। আর দুই নাম্বার হচ্ছে লিঙ্কার যোগ করে। অর্থাৎ ব্লান্ট এন্ড বিশিষ্ট এই ডিএনএ অংশগুলোকে আমরা অ্যাডাপ্টর অথবা লিঙ্কার যোগ করার মাধ্যমে ব্লান্ট এন্ড থেকে স্টিকি এন্ড করতে পারি। তখন আবার প্রশ্ন আসবে, তাহলে অ্যাডাপ্টরটাই কি আর লিঙ্কারটাই কি? খেয়াল করো, তখন বলছে দেখো অ্যাডাপ্টর হচ্ছে একটি অলিগোনিউক্লিওটাইড। খেয়াল করো, অ্যাডাপ্টর এবং লিঙ্কার দুইটি একটি অলিগোনিউক্লিওটাইড। অলিগোনিউক্লিওটাইডকে আমরা জানি অলিগোস্যাকারাইড, মনে আছে 3 থেকে 10 এর কম মনোস্যাকারাইড। সুতরাং অলিগোনিউক্লিওটাইড হচ্ছে কম সংখ্যক নিউক্লিওটাইডের একটি ছোট্ট চেইন বা অংশ যদি বলি। তাহলে খেয়াল করো, তাহলে বলছে অ্যাডাপ্টর এবং লিঙ্কার দুটি হচ্ছে একটি অলিগোনিউক্লিওটাইড, তবে অ্যাডাপ্টরটি হচ্ছে, খেয়াল করো ভালো করে, এটা অলিগোনিউক্লিওটাইড, তবে এটি হচ্ছে স্টিকি এন্ড বিশিষ্ট। অর্থাৎ অ্যাডাপ্টর হচ্ছে স্টিকি এন্ড বিশিষ্ট অলিগোনিউক্লিওটাইডকে আমরা বলি কি, অ্যাডাপ্টর। আবার বলছি অ্যাডাপ্টর হচ্ছে স্টিকি এন্ড বিশিষ্ট একটি অলিগোনিউক্লিওটাইড। তাহলে তার মানে কি, খেয়াল করো, যদি সে, আমরা একটা চিত্রের মাধ্যমে দুটিকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, যদি সে এই ব্লান্ট এন্ড বিশিষ্ট হয়ে থাকে তবে তার প্রান্তে আমরা যদি এই স্টিকি এন্ড বিশিষ্ট অলিগোনিউক্লিওটাইডটি অর্থাৎ অ্যাডাপ্টরটি যোগ করে দিই, তবে সে কি হলো, দেখো
ব্লান্ট এন্ড থেকে স্টিকি এন্ড হয়ে গেল। তাহলে আমরা অ্যাডাপ্টর যোগ করে ব্লান্ট এন্ড থেকে স্টিকি এন্ড করতে পারি। এবার আসলে দেখো তাহলে লিঙ্কারটা কি বলছে, লিঙ্কার একটি অলিগোনিউক্লিওটাইড, তবে এটি ব্লান্ট এন্ড বিশিষ্ট। তাহলে এটি হচ্ছে ব্লান্ট এন্ড বিশিষ্ট অলিগোনিউক্লিওটাইড। দেখো তার মানে ব্লান্ট এন্ড বিশিষ্ট অলিগোনিউক্লিওটাইডকে, খেয়াল করো, ব্লান্ট এন্ড বিশিষ্ট অলিগোনিউক্লিওটাইডকে আমরা বলছি লিঙ্কার। তাহলে প্রশ্ন আসবে, এমনিতে সে নিজে হচ্ছে ভোতা, খেয়াল করো, আমরা যেটা ব্লান্ট এন্ডটিকে স্টিকি এন্ড করছি, সে এমনিতেই হচ্ছে ভোতা। তার মধ্যে যদি আমি আরেকটি ভোতা প্রান্ত বিশিষ্ট অলিগোনিউক্লিওটাইড যোগ করাই, তাহলে কি হচ্ছে, অবস্থা হচ্ছে এক অন্ধ ব্যক্তিকে আরেক অন্ধ ব্যক্তি হেল্প করছে দেখার কাজে, বিষয়টা এমন হয়ে গেল। সে কারণ সে নিজে হচ্ছে ভোতা, আবার লিঙ্কার যোগ করলাম সেটিও ভোতা। বাট একটি ব্যাপার হচ্ছে, খেয়াল করো, এক্ষেত্রে একটি ব্যাপার হচ্ছে, এর যেটি লিঙ্কার তার একটি রেস্ট্রিক্টেড সাইট থাকে। খেয়াল করো, এটি হচ্ছে রেস্ট্রিক্টেড সাইট। আমরা জানি রেস্ট্রিক্টেড সাইটে যখন আমরা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করব তখন সেটি স্টিকি হয়ে যায়। তার মানে হচ্ছে যখনই দেখো এই রেস্ট্রিক্টেড সাইটে যখন আমরা এই রেস্ট্রিক্টেড সাইটে যখন আমরা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করব, দেখো তখন ওই রেস্ট্রিক্টেড সাইট যেটি রয়েছে, দেখো সেটি কেটে যাবে। ফলে খেয়াল করো, এই রেস্ট্রিক্টেড সাইটটি কেটে যাওয়াতে এখন সে ব্লান্ট এন্ড থেকে স্টিকি এন্ড হয়ে গেল। অর্থাৎ আমরা এই একই ভাবে অ্যাডাপ্টর এবং লিঙ্কার ইউজ করে স্টিকি এন্ড করে নিতে পারবো ব্লান্ট এন্ড থেকে। অর্থাৎ লিঙ্কার নিজেই ছিল স্টিকি এন্ড বিশিষ্ট, কিন্তু ভুল বলেছি, অ্যাডাপ্টর নিজেই ছিল স্টিকি এন্ড বিশিষ্ট, লিঙ্কার ছিল ব্লান্ট এন্ড। বাট সে ব্লান্ট এন্ড হলেও তার একটা রেস্ট্রিক্টেড সাইট থাকে যেখানে রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে আমরা কেটে ফেলতে পারি, ফলে সে স্টিকি হয়ে যায়। তার মানে আমি এভাবে ধরে নিচ্ছি, যদি আমরা এভাবে ভাবি, আমরা গত ক্লাসে পড়া একটু যদি পুনরাবৃত্তি করি, দেখো এটি ছিল দাতা, এটি ছিল গ্রহীতা, যেটি ব্লান্ট এন্ড, আমরা তাকে করে নিলাম স্টিকি এন্ড। আবার ভাবো, এটি ছিল দাতা, এটা ছিল দাতা বা দাতা ডিএনএ, যেটা হচ্ছে ব্লান্ট সবগুলো ডিএনএ, যেটি ছিল ব্লান্ট এন্ড বিশিষ্ট, তাকে আমরা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে স্টিকি এন্ড বিশিষ্ট করে নিলাম। দেখো তাহলে এটি ছিল গ্রহীতা ডিএনএ, যেটি ছিল ব্লান্ট এন্ড বিশিষ্ট, তাকে আমরা স্টিক করে নিলাম। এটি ছিল দাতা ডিএনএ, ব্লান্ট এন্ড বিশিষ্ট, একইভাবে তাকে আমরা স্টিকি করে নিলাম। আর যখনই সেই বাহক ডিএনএ কে কাটলাম, এটা একটু এঁকে দিয়ে আগে আঁকছিলাম, তোমরা এটা নতুন করে আঁকতে হবে। দেখো যখন আমরা বাহক ডিএনএ কে কাটলাম,
সেও হয়েছে ব্লান্ট এন্ড বিশিষ্ট, তাকেও আমরা একইভাবে স্টিকি এন্ড করে নিলাম। এটা ছিল বাহক ডিএনএ। তার মানে হচ্ছে আমরা যখন রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে দাতা, গ্রহীতা এবং বাহক ডিএনএ কে কেটেছি, আমরা ধরে নিয়েছি কাটার সময় তারা ছিল ব্লান্ট এন্ড, কারণ স্টিকি এন্ড থাকলে আর নতুন করে স্টিক করতে হয় না। আমরা ধরছি তারা ছিল ব্লান্ট এন্ড, তারা হয়ে গেলে এখন স্টিকি এন্ড। আমরা অ্যাডাপ্টর কিংবা লিঙ্কার যোগ করে গ্রহীতা ডিএনএ কে ব্লান্ট এন্ড থেকে স্টিকি এন্ড, দাতা ডিএনএ থেকে দাতা ডিএনএ কে ব্লান্ট এন্ড থেকে স্টিকি এন্ড এবং বাহক ডিএনএ কে ব্লান্ট এন্ড থেকে স্টিকি এন্ড করে নিলাম। তার মানে হচ্ছে আমাদের ডিএনএ কর্তন শেষ। তার মানে আমাদের এখন এই মুহূর্তে সকল ডিএনএ, দাতা, গ্রহীতা এবং বাহক ডিএনএ এই মুহূর্তে জোড়া লাগানোর জন্য রেডি। মনে আছে কিনা খেয়াল করো, দাতা থেকে কাঙ্ক্ষিত অংশটা নিয়ে আসবো, গ্রহীতার অনাকাঙ্ক্ষিত অংশটা কেটে ফেলে দেব, বাহকের মাধ্যমে বা বাহকের মধ্যে জোড়া লাগাবো, তার মাঝে স্থানান্তর করব। তার মানে হচ্ছে দাতা, গ্রহীতা এবং বাহকে কেটে ফেলেছি। এখন আমি যে কাজটা করব, বাহকের মধ্যে গ্রহীতার যে অনাকাঙ্ক্ষিত অংশটি ফেলে দিয়েছি। এখন কি করবো, এখন আমি বাহকের মধ্যে দাতার যে কাঙ্ক্ষিত অংশটি রয়েছে সেই অংশটিকে আমি জোড়া লাগাবো। ভাবো কিভাবে, এখন আমরা এই দুটি অংশকে জোড়া লাগাচ্ছি। দেখো, এখন আমি এখানে জোড়া লাগবো কাকে, দাতা ডিএনএ কে। তো এই অংশ সবুজ ছিল, লাগিয়ে দিচ্ছি, জোড়া লাগিয়ে দিলাম। তাহলে খেয়াল করো, এখন আমরা এই যে জোড়া লাগালাম, এই জোড়া লাগানোর জন্য আমরা যে এনজাইমটা ব্যবহার করি সেটা হচ্ছে লাইগেজ, অর্থাৎ লাইগেজ এনজাইম ব্যবহার করে জোড়া লাগানো হয়। অর্থাৎ দেখো, আমরা কিন্তু এখন এটাকে গ্রহীতার মধ্যে লাগাইনি, আমরা প্রথমে এখন দাতা থেকে কাঙ্ক্ষিত ডিএনএ অংশকে কেটে নিয়ে বাহকের সাথে জোড়া লাগিয়ে দিলাম এবং জোড়া লাগানোর জন্য লাইগেজ এনজাইম ব্যবহার করেছি। তাহলে খেয়াল করো, আমরা কি করলাম, ডিএনএ গুলোকে স্টিকি করে নেওয়ার পর সেই দাতা ডিএনএ অংশকে বাহক ডিএনএ এর সাথে জোড়া লাগিয়ে দিলাম। এখন দেখো, যখন জোড়া লাগিয়ে দিলাম তখন এটি কিন্তু আর এখন বাহক ডিএনএ নাই। খেয়াল করো, কারণ কি, এটি পুরোটাই ছিল, আগে তোমাদের ছবিতে ছিল সবুজ কালার, এটি পুরোটাই ছিল কিন্তু লাল। এই ছবির কথা যদি খেয়াল করো, আগে ছবিতে সবুজ ছিল বা ওখানে সবুজ ছিল, খেয়াল করো এখন তার এই অংশটি কেটে ফেলে দিলাম, এখন নতুন জিন সংযোজন করে ফেলেছি। দেখো মনে পড়ে কিনা, নতুন জিন সংযোজনের মাধ্যমে মাতৃ ডিএনএ গঠনগত পরিবর্তন করে নতুন গঠনের যে ডিএনএ পাওয়া যায় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এটি আগে ছিল, এর আগে নাম ছিল বাহক ডিএনএ। খেয়াল করো মনে পড়ে কিনা, বাহক ডিএনএ। এখন সে বাহক, তবে নরমাল বাহক নয়, নতুন জিন সংযোজন করে ফেলেছি, সুতরাং এই মুহূর্তে এটি হয়ে গিয়েছে রিকম্বিনেন্ট বাহক ডিএনএ। এবার প্রশ্ন হচ্ছে বাহকটা কি, তাহলে বাহক হিসেবে কাকে ব্যবহার করে বলেছিলাম, বাট ওই যে তিনটি ক্যারেক্টার ছিল বাহকের, সংখ্যা বৃদ্ধি করতে পারবে, বাহককে পোষক দেহে প্রবেশ করানো যাবে,
পোষক দেহে প্রবেশের পর বাহকের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে, সেই বিষয়গুলো যারা মেনটেন করতে পারবে তারা হবে বাহক। তখন বলা হয় এই যে ক্যারেক্টারগুলো রয়েছে যাদের আমরা বাহক হিসেবে ব্যবহার করি, সে বাহকটা হতে পারে তিন রকম: প্লাজমিড, কজমিড এবং ল্যামডা-ফাস ডিএনএ। কি কি? প্লাজমিড, কজমিড এবং ল্যামডা-ফাস ডিএনএ। প্রথমে আসছে দেখো প্লাজমিড। আমরা এগুলো মানে বাহক যে তিনটা প্রকার ভেদ আছে এটা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়াবো। তাহলে আমরা এখন যে ডিএনএ পেলাম সেটা রিকম্বিনেন্ট ডিএনএ আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমরা আজকে যা পড়ালাম সেটা একটু রিপ্লাই করি। সেটা হচ্ছে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে দাতা, গ্রহিতা এবং বাহক ডিএনএ কে কাটছি। কাটার ক্ষেত্রে তারা দুভাবে কাটতে পারে, এক হচ্ছে ব্লান্ট এন্ড বিশিষ্ট আর হলো স্টিকি এন্ড বিশিষ্ট। যেহেতু জোড়া লাগানোর ক্ষেত্রে ব্লান্ট অপেক্ষা স্টিকি এন্ডটা বেশি ভালো, তাই আমরা যদি সে ন্যাচারালি ব্লান্ট হয়ে যায়, স্টিকি না হয়ে, তখন ব্লান্ট থেকে স্টিকি করব। আর ব্লান্ট থেকে স্টিকি করা যায় দুভাবে, একটা হলো লিঙ্কার যোগ করে, একটা অ্যাডাপ্টর যোগ করে। অ্যাডাপ্টর হচ্ছে একটি স্টিকি এন্ড বিশিষ্ট অলিগোনিউক্লিওটাইড, অন্যদিকে লিঙ্কার হচ্ছে একটি ব্লান্ট এন্ড বিশিষ্ট অলিগোনিউক্লিওটাইড, কিন্তু তার একটি রেস্ট্রিক্টেড সাইড আছে যেখানে আমরা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে কেটে ফেলতে পারি। সুতরাং সরাসরি অ্যাডাপ্টর যোগ করলে সে ব্লান্ট থেকে স্টিকি হয়ে যাবে, অথবা লিঙ্কার যোগ করে সেখানে রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে তাকে আমরা স্টিকি করতে পারি। তাহলে প্রশ্ন আসবে, আমি তো ডাইরেক্ট অ্যাডাপ্টর যোগ করলে হয়, লিঙ্কার যোগ করার দরকারটা কি? তখন বলছে না, সব ডিএনএ আবার অ্যাডাপ্টর গ্রহণ করে না। সুতরাং ডিএনএ গ্রহণযোগ্যতা বা ডিএনএ কোন উপাদানটি অ্যাডাপ্টর না লিঙ্কার গ্রহণ করবে এর উপর ডিপেন্ড করে আমাকে সিলেক্ট করতে হবে আমি লিঙ্কার নাকি অ্যাডাপ্টর যোগ করে স্টিকি করব। যাই হোক, আমরা লিঙ্কার বা অ্যাডাপ্টর যোগ করে দাতা ডিএনএ কে স্টিকি করে ফেললাম, গ্রহিতাকে স্টিকি করলাম, বাহককে স্টিকি করলাম। এখন যেহেতু সবগুলো স্টিকি করা, সুতরাং এখন আমরা কি করব? এখন বাহক ডিএনএ এর সাথে যে অংশ কেটেছিলাম, দেখো মনে পড়ে কিনা, আমরা এখানে লিখেছিলাম কর্তনের স্থান। আমরা যেখানে কেটেছি বাহক ডিএনএ সে জায়গার মধ্যে দাতার ডিএনএ অংশটিকে, অর্থাৎ দাতা ডিএনএ এর কাঙ্ক্ষিত জিনটিকে লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। আর যখনই জোড়া লাগিয়ে দিলাম তখন এটা আর স্বাভাবিক বাহক ডিএনএ নেই। কেন? তার এই জায়গায় আমরা এই জায়গায় খেয়াল করো, গঠনগত পরিবর্তন করেছি। আর যখনই ডিএনএ গঠনগত পরিবর্তন ঘটানো হয়, নতুন গঠনের ডিএনএ পাওয়া যায়, তখন তাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ। সুতরাং আমরা বাহকের এই স্থানটি কেটে নতুন জিন সংযোজনের মাধ্যমে যে বাহকটি পেয়েছি তাকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ, অর্থাৎ রিকম্বিনেন্ট বাহক ডিএনএ। আর এই বাহকটি হয় কয় রকম? তিন রকম। কি কি? প্লাজমিড, কজমিড এবং ল্যামডা-ফাস ডিএনএ। আমরা দ্বিতীয় ধাপ শেষ করেছি, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি। প্রথমটি ছিল নির্বাচন, সেকেন্ডলি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, থার্ডটি ছিল প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএ কে সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে পোষক দেহে প্রবেশ করানো, এবং শেষটি হচ্ছে পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ এর বহিঃপ্রকাশ মূল্যায়ন। তো আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি এটাকে তিনটি ধাপে ভাগ করেছি বেসিক্যালি। এক নাম্বার ছিল মাতৃকোষ থেকে দাতা, গ্রহিতা এবং বাহক ডিএনএ কে পৃথক করা। দুই নাম্বার ছিল রেস্ট্রিকশন এনজাইম দিয়ে দাতা, গ্রহিতা এবং বাহক ডিএনএ সুনির্দিষ্ট স্থানে কর্তন, এবং তিন নাম্বার ছিল লাইগেজ এনজাইম দিয়ে, খেয়াল করো, লাইগেজ এনজাইম দিয়ে দাতা ডিএনএ অংশকে, আবার বলছি, লাইগেজ এনজাইম দিয়ে দাতা ডিএনএ অংশকে বাহক ডিএনএ এর সাথে জোড়া লাগানো। তিন নম্বর ধাপটা আবার বলছি, লিখে রেখো। তিন নম্বর ধাপ হচ্ছে লাইগেজ এনজাইম দিয়ে দাতা ডিএনএ অংশটিকে বাহক ডিএনএ এর সাথে জোড়া লাগানো, যার ফলে আমরা রিকম্বিনেন্ট বাহক ডিএনএ পাই। তো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকি যে দুটি ধাপ ছিল সেগুলো ইনশাআল্লাহ শেষ করব, এবং পাশাপাশি বাহক হিসেবে যাকে সিলেক্ট করব তার নাম বলেছি আমরা তিন ধরন হতে পারে, প্লাজমিড, কজমিড এবং ল্যামডা-ফাস ডিএনএ। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে প্রথম বাহক যে তিনটি, সেই তিনটি আলোচনা করব, তারপর বাকি দুটি ধাপ পড়াবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমাদের পড়াটুকু তোমরা বুঝতে পেরেছো। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো। আসসালামু আলাইকুম।